শব্দেরা গল্প হয়ে ওঠে আর গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্নপ্রাশন। ছোট্ট একটা দোলনা, তার মধ্যে এক শিশু আর এক বাবা, যিনি মুখে হাসি রেখে নিজের সব হারিয়ে দিচ্ছেন। কিন্তু জানো, এই গল্পটা কেবল দোলনা বা দায়িত্বের নয়, এটা ভালোবাসার, ত্যাগের আর শেষ রক্ষা না পাওয়ার গল্প। শোনো এক নতুন গল্পের কথা। খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয়। কি যে অসুখ, তাই কি ভালো করিয়া ঠিক হইল? জন্তিপুরে সদানন্দ নাপিত এই সব গ্রামে কবিরাজি করে। ভালো কবিরাজ বলিয়া পসারও আছে। সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর। মহেশ ডাক্তারের কম্পাউন্ডার 1 টাকা ভিজিটে রোগী দেখে। সে বলিয়াছিল ম্যালেরিয়া। মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত। কাল বৈকালে আনা হইয়াছিল। সে নিতান্ত প্রাণের দায়। খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল। পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল। পরিবারের গায়ের একমাত্র সোনার অলংকার মাকড়ি জোড়াটা বাধা দিয়া 8 টাকা কেশব ঘোড়ার গাড়ি ভাড়া ও ভিজিটেই ডাক্তারের 5 পদ্মে ঢালিয়াছে। তবুও তো ওষুধের দাম বাকি আছে। নিতান্ত কম্পাউন্ডার বাবু এখানে ডাকডোক পান, সেই খাতিরেই টাকা 2 আন্দাজ ওষুধের বিলটা 1 হপ্তার জন্য বাকি রাখিতে রাজি হইয়াছেন। এই তো গেল অবস্থা। মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন কোনো আশা নাই। অসুখ আসলে নিউমোনিয়া। এতদিন যা তা চিকিৎসা হইয়াছে। রাতটা যদি বা কাটে, কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম। কেশব এ কথা জানিত, কিন্তু স্ত্রীকে জানায় নাই। শেষ রাত্রের দিকে যখন খোকার হিক্কা আরম্ভ হইল, খোকার মা বলিল, ওগো খোকার হিক্কে উঠেছে, একটু ডাবের জল দিলে হিক্কেটা সেরে যাবে এখন। জল দেওয়া হইল। হেঁচকি ক্রমশ বৃদ্ধি পাইতে লাগিল, কমিবার নামটিও করে না। অতটুকু কচি বালকে সে কি ভীষণ কষ্ট। একবার হেঁচকি তুলিতে তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে, আর তার কষ্ট দেখা যায় না। তখন কেশবের মনে হইতেছিল, হে ভগবান, তুমি হয় ওর রোগ সারিয়ে দাও, নয়তো ওকে নাও, তোমার চরণে স্থান দাও। কচি ছেলের কষ্ট চোখের ওপর আর দেখতে পারি নে। সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল। কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ি হইতে প্রৌঢ়া বাড়ুচ্চেগিন্নি ছুটিয়া আসিলেন। তার সঙ্গে তার 3 মেয়েও আসিল। সামনের বাড়ির নববিবাহিতা বধূটিও আসিল। বধূটি বেশ আজ 2 মাস বিবাহ হইয়াছে, কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা, রোগীর কাছে বসিয়া খোকার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া, নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোকার মাকে খাওয়ানো, ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই অবাক। এখন সে আসিয়া কাঁদিয়া আকুল হইল। বড় নরম মনটা।
10 মাসের ছেলে মোটে, শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই। খোকাকে কাঁথা চড়াইয়া কেশব আগে আগে চলিল, তার সঙ্গে পাড়ার আরও 3-4 জন লোক। ঘন বাঁশবাগান ও বনের মাঝে সুড়িপথ। এত সকালে এখনো বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই। হেমন্তের শিশির সিক্ত লতাপাতা ঝোপঝাপ হইতে একটা আর্দ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে। ও পাড়ার সতু বলিল, আর বেশি দূরে গিয়ে কি হবে বলো রজনী খুড়ো, এইখানেই। কেশব বলিল, আর একটু চলো বিলের ধারে। বিলের ধারে ঘন বাঁশবনের মধ্যে গর্ত করিয়া কাঁথা চড়ানো শিশুটিকে পুঁতিয়া ফেলা হইল। 10 মাসের দিব্যি ফুটফুটে শিশু। কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির হইয়া আছে। মুখখানিতে ছোট্ট একটুখানি হা, মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে। কেশবের কোলেই ছেলে। গর্তের মধ্যে পুঁতিবার সময় সে বলিল, গা এখনো গরম রয়েছে। রজনী খুড়ো ইহাদের মধ্যে প্রবীণ। তিনি বলিলেন, আহা, ও সব ভেবো না সতু, নাও নাও না ওর কোল থেকে, ওর কোলে কি বলে রেখে দিয়েছ। গর্তে মাটি চাপানো হইল। কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিল। ছোট্ট মুঠা ভাদা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল। রজনী খুড়ো বলিলেন, চলো হে বাবাজি, ওই দিকে আর চেয়েও না। সংসারে তবে আর বলেছে কেন? আমারও একদিন এমন দিন গিয়েছে। আমার সেই মেয়েটা জানো তো সবই। আজ আবার তোমার মনিব বাড়ির কাজ, তোমারও তো সেখানে থাকতে হবে। দেখো তো দিন বুঝে আজই। কাজ সাঙ্গ হইয়া গেল খুব সকালে। বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌদ্র উঠিয়াছে। একটু পরে সান্নাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে। বলিল, আসুন মোহরি মশাই, বাবু ডাকছেন। তিনি সব শুনেছেন। কাজকর্ম করলে মনটা ভুলে থাকবেন, সেই জন্য ডেকে নিয়ে যেতে বলে দিলেন। আজ সান্নাল বাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন। সান্নালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে, পয়সাওয়ালা ও বর্ধিষ্ণু। এ অঞ্চলের প্রতিপত্তিও খুব। তেজারতিতে 60-70 হাজার টাকা খাটে। পাশাপাশি 8-10খানা গ্রামে যেমন চাষি প্রায় নেই যে সান্নালদের কাছে হাত পাতে নাই। কেশব বলিল, চলো যাচ্ছি, বাড়িতে একটু শান্ত করে যাই। মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে। সান্নালেরা লোক খুব ভালো। বৃদ্ধ সান্নাল মশাই কেশবকে দেখিয়া বলিলেন, আহারে, এসো এসো কেশব, আহা শুনলাম সবই। তা কি করবে বলো? ও দেবকুমার সাব্রষ্ট হয়ে এসেছিল। কি রূপ! তোমার অদৃষ্টে থাকবে কেন? যেখানকার জিনিস সেখানে চলে গিয়েছে। তা ও আর ভেবো না, কাজকর্মে থাকো, তবু অনেকটা অন্যমনস্ক থাকবে। দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা। বৌমাকেও আনতে পাঠাচ্ছি, তিনিও এসে দেখাশোনা করুন। কাজের বাড়ি ব্যস্ত থাকবেন। মোটরে করিয়া
একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল। শহরের লোক, মেয়েদের গহনার বাহার নাই, সেসব বালাই উঠিয়া গিয়াছে। শাড়ির রংচঙে চোখ ধাঁধিয়া গেল। মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলিয়াছে, কিন্তু এসব পাড়াগাঁয়ের শহরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছে মতো। ধুতির সঙ্গে কোট পরা এখানকার নিয়ম, কেউ তাতে কিছু মনে করে না। চারিধারে হাসি খুশি উৎসবের ধুম। কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁকা। এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না। আচ্ছা, এদের মধ্যে কেউ বোধহয় জানে না তার আজ সকালে কি হইয়া গিয়াছে। একটি ভদ্রলোক 4 বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন। বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি, গায়ে রাঙা সিল্কের জামা, কোচানো ধুতি পরনে এতটুকু ছেলের, পায়ে রাঙা মখমলের উপর জরির কাজ করা জুতো। কি সুন্দর মানাইয়াছে! কেশবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলে, শুনুন মশাই, আমারও একটি ছেলে ছিল, অবিকল এমনটি দেখতে, আজ সকালে মারা গেল। আপনার ছেলের মতোই তারও গায়ের রং। মহিমপুরের নিকারির মা চানিয়া ফেলিল। গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল, ওহে কেশব, চুপ করে দাঁড়িয়ে থেকো না, চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত চিঠেখানা সই করে দাও। দাঁড়িয়ে থাকবার সময় নেই। কাতলা আধমনের বেশি হলে ফেরত দিও, শুধু রুইয়ের বায়না আছে। নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে। কি করিয়া জানিবে? ভিন গায়ের লোক, তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে সে খবর তাকে দেওয়ার গরজ কার? কেশব একবার নবীন সরকারকে গিয়া বলিবে, গোমস্তা মশাই, আমার খোকাটি মারা গিয়েছে আজ সকালবেলা। ফুটফুটে খোকাটি বড় কষ্ট দিয়ে গিয়েছে। নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া চাইবে। বলো কি কেশব, তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে, আর তুমি ছুটোছুটি করে কাজ করে বেড়াচ্ছ? আহা, তোমার ছেলে, আহা, তাই তো। কিন্তু কেউ কিছুই জানে না। কেশব তো কাহাকেও কিছু বলিবে না। মাছ ওজন করিয়া লইবার পরে দুধ দই আসিয়া উপস্থিত। তারপর আসিল বাজার হইতে হরিময়রার ছেলে। 2 মণ 2.5 মণ সন্দেশ ও 2.5 মণ পান্তুয়া লইয়া। দই সন্দেশ ওজন করিবার হিড়িকে কেশব সম্পূর্ণ অন্যমনস্ক হইয়া পড়িল। সব বিছানো, সামিয়ানা খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার উপর। ইতিমধ্যেই সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য দলাদলির গোলমেলের মধ্যে। সকলেই জানিত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এই সভায় উঠিবেই উঠিবে। সকলে প্রস্তুত হইয়াই আসিয়াছিল। প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশাই, তারপরে তুমুল তর্ক বিতর্ক ও পরিশেষে ও পাড়ার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন। অমন দলে আমি থাকি নে, যেখানে একটা বাঁধন নেই, বিচার নেই, সে সমাজ আবার কিসের সমাজ? যে খায় খাক, একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি আর আমার বাড়ির কেউ খাবে না। আমার টাকা নেই বটে, কিন্তু তেমন বাপের, ইত্যাদি। 3-4 জন ছুটিল কুমার চক্রবর্তীকে বুঝাইয়া ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে।
কুমার চক্রবর্তী যে একরোখা চড়া মেজাজের মানুষ সবাই তা জানে, কিন্তু ইহাও জানে যে সে রাগ তার বেশিক্ষণ স্থায়ী হয় না। নায়েব মশাই বলিলেন, তুমি যেও না হরিখুড়ো, তোমার মুখ ভালো না, আরো চটিয়া দেবে। কার্তিক যাক আর শ্যামলাল যাক। হারান চক্রবর্তীর যে মেয়েটিকে লইয়া ঘোর চলিতেছে, সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই। পাশের বাড়ির গোলার নিচে সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল। আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি হইবে তাহা সে জানিত, এবং তাহারই ফল কি হয় জানিবার জন্য সে অপেক্ষা করিতেছিল। হঠাৎ চেঁচামেচি শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল, এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাঁচিলের খুলখুলি দিয়া দুরু দুরু বক্ষে ব্যাপারটা কি দেখিবার চেষ্টা করিতে লাগিল। পাঁচিলের ওপাশে নিকটেই কেশবকে দেখিতে পাইয়া সে ডাকিল, কাকা, ও কাকা। কেশব কাকাকে সে ছেলেবেলা হইতেই জানে। কেশব কাকার মতো নিপাট ভালো মানুষ এ গায়ে দুটি নাই। আহা, সে শুনিয়াছে যে আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে, অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতেই সে এতই ব্যস্ত যে কাকাদের বাড়ি গিয়া একবারও দেখা করিয়া আসিতে পর্যন্ত পারে নাই। কেশব বলিল, কে ডাকে? কে? বিদ্যুৎ? কি বলছো মা? তা ওখানে দাঁড়িয়ে কেন? হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ। খুব সুন্দরী না হলেও বিদ্যুতের রূপের চটক আছে, সন্দেহ নাই। বয়স এই সবে 19। বিদ্যুৎ ম্লান মুখে গলার সুমিষ্ট স্বরে অনেকখানি খাঁটি মেয়েলি সহানুভূতি জানাইয়া বলিল, কাকা, খোকামণি নাকি নেই? আমি সব শুনেছি সকালে, কিন্তু কোথাও বেরুতে পারিনি সকাল থেকে। একবার ভেবেছিলুম যাব। কেশব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়া জল পড়িতেছে। এতক্ষণ এই একটি লোকের নিকট হইতে সে সত্যকার সহানুভূতি পাইল। কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল, তা যা, এখানে দাঁড়িয়ে থাকিস নে, যা। ও ঘোটের কথা শুনে আর কি হবে? তুই বাড়ি যা। কুমার চক্রবর্তী রাগারাগি করে চলে গিয়েছে, ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে। তোর উপরে খুব রাগ কুমারের, তবে তো আর সমাজের কর্তা নয়। ওর রাগে কি বা যায় আসে যাবে। কি বলছিল ওরা? তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়ি যাস। তোকে ওদের টিউব কলে জল তুলতে যেতে দেখে কুমারের স্ত্রী কোনোদিনও নাকি ওদের নারকোল তলায় সুশীলের সঙ্গে কথাবার্তা বলছিলি, তাও কুমারের স্ত্রী দেখেছে। এই সব কথা। বিদ্যুৎ বলিল, আমি যাইনি কাকা, সেবার সে বারণ করে দেওয়ার পর থেকে আর কখনো যাইনি। এই কথাটি বিদ্যুৎ মিথ্যা বলিল। সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতে আলাপ। সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ 12-13 বছরের মেয়ে। সুশীলদার দেখা পাইলে তখন হইতে সে আর কোথাও যাইতে চায় না। সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তাহারা বৈদিক এবং সুশীলেরা রাঢ়ী শ্রেণী। বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামে শ্রীগোপাল আচার্যের সঙ্গে। বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের 2 বছর পরেই।
শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায়, কিন্তু বেশিরভাগ এখানেই থাকে। সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামে রটিয়া গিয়াছে। এই অপবাদের দরুণই তাহারা এখন গ্রামে একঘরে হইয়া আছে। এ বাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই। ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল। শামিয়ানার একধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল। গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়োহুড়ি বাঁধাইয়া দিল। কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে। দলের অধিকারী বলিল, ও সরকার মশাই, আমাদের একটু তামাক টামাক জোগাড় করে দিন, আর 2-5 খিলি পান। রোদ্দুরে বামুনগাতির বিল পার হতে যা নাকালটা হতে হয়েছে সবাই মিলে। বেলা 12টার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল। স্ত্রীর জন্যে তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে। আহা, বেচারি এ বাড়ি আসিয়াছে তো, না খালি বাড়িতে একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে। না দেখিয়া আশ্বস্ত হইল স্ত্রী আসিয়াছে ও ইদারা পারে একরাশ পুরানো বাসন ঝিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে। তাহাদের আজ মরণাসুচ, বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জো নাই। মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন, দালানের খাটের উপর সুন্দর বিছানাতে চারিদিক উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে। 9 মাসের রুষ্টপুষ্ট নধর কান্তি শিশু, গায়ে একা গয়না, সামনের গদিতে একখানা থালে যে সব ভিন্ন অলঙ্কার আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব দিয়াছে সেগুলি সাজানো। 3-4 ছড়া হাড়, সোনার ঝিনুক, পদক, তাগা, বালা, রূপোর কাজল লতা। চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া আছে। ইহারা কেউ কেউ এই গ্রামের বৌঝি, কিন্তু বেশিরভাগই নবাগতা কুটুম্বিনীর দল। সকাল হইতে বেলা 11টা পর্যন্ত আপ ডাউন যে 3খানা ট্রেন যায়, প্রত্যেক ট্রেনের সময় 2-3খানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোনো দল কলিকাতা হইতে, কোনো দল রানাঘাট, কি গোয়ারি কৃষ্ণনগর, কি শান্তিপুর হইতে আসিয়াছে। শহরের মেয়ে, কি সব গহনা ও শাড়ির বাহার, কি রূপ, কি মুখশ্রী, যেন এক একজন একখানা ছবি। খোকাটি কেমন চমৎকার হাসিতেছে, কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে। তাহার খোকারও অন্নপ্রাশন দিবার কথা ছিল এই মাসে। গরিবের সংসার। খোকার যখন 4 মাস বয়স, তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল। কাপালেরা মুসুরি ও ছোলা দিয়াছিল প্রায় 8 মণ। নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল 7-8খানা, খেজুরের গুড় দিয়াছিল বাগদিপাড়ার সকলে মিলিয়া। বৃদ্ধ ভুবন মণ্ডল বলিয়াছিল, মুহুরি মশাই, যত তরি তরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন খোকার ভাতের সময়। 1 পয়সাও দিতে হবে না, কেবল বামুন বাড়ির 2টো পেশাদ যেন পাই। শূদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসিত। মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো তার খোকার তুলনায়। মেজবাবু নিচে কালো, খোকার খুব ফর্সা হইবার কথাও নয়। সুতরাং এদের মানানো শুধু জামায় গহনায়। তাহার খোকা গরিবের ঘরে আসিয়াছিল। একজোড়া রূপার মল ছাড়া আর কোনো কিছু খোকার গায়ে ওঠে নাই। আজ শেষ রাত্রে খোকা সেই হেঁচকির কষ্টে কাতর কচি মুখখানি, অবাক দৃষ্টি, নিষ্পাপ কাচের চোখের মতো নির্মল
ব্যথা ক্লিষ্ট চোখ দুটি, আহা মানিক রে। ও কেশব, বলি হাত দেশে এখানে সঙের মতো দাঁড়িয়ে আছো যে? বেশ, লোক যা হোক, ব্রাহ্মণদের পাতা করবার সময় হলো, সামিয়ানা খাটাবার ব্যবস্থা করো গে। আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি 14 ভুবন, আর তুমি এখানে। বেশ নম্বরী নোটখানি বাবা, পা চালিয়ে দেখো গিয়ে। নবীন সরকার, কিন্তু নবীন সরকার তো জানে না, সে কি একবার বলিবে? ও গোমস্তা মশাই, এই আমার খোকা আজ সকালে ওরকম করে আমায় ডাকবেন না, আমার মনটা আজ ভালো নেই। দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে। 11খানা গা লইয়া সমাজের সকলেই নিমন্ত্রিত। বড় বৈঠকখানায় লোক ধরিল না। শেষে লিচু তলায় প্রকাণ্ড শতরঞ্জি পাতিয়া দেওয়া হইল। আসরের মধ্যে দাঁড়াইয়া দেউলে শরাবপুরের বড়দা বাড়ুচ্চে মশাই বলিলেন, একটা কথা আমার আছে, এ গায়ে হারান চক্রবর্তী সমাজে এক ঘরে, তাদের বাড়ির কারুর কি নেমন্তন্ন হয়েছে আজ কাজের বাড়িতে? যদি হয়ে থাকে তা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে এসে থাকেন, তবে আমি অন্তত দেউলের সারাবপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা এখানে কেউ জল স্পর্শ করব না। আরো 2-5খানা গ্রামের লোকেরা সমস্বরে এই কথা সমর্থন করিল। অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা কি জানিতে চাহিল। ছেলে ছোকরার দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল। এবারের বৃদ্ধ কর্তা সান্যাল মশাইকে ডাক পড়িল। তিনি কাজের বাড়িতে কোথাও ব্যস্ত ছিলেন। গোলমাল শুনিয়া সভায় আসিয়া দাঁড়াইলেন। এ গায়ের সমাজ বড় গোলমেলে, তাহা তিনি জানিতেন। পান হইতে চুন খসিলেই এই 300 নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই হৈ হৈ বাধাইয়া তুলিবে। খাইব না বলিয়া শুভকার্য পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে। প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব, কিন্তু সামাজিক খোটের ব্যাপারে ইহাদের না আছে বিচার বুদ্ধি, না আছে কাণ্ডজ্ঞান। তবুও সান্যাল মশাই সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন। বলিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি যে হারান চক্রবর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি নিমন্ত্রিত নয়। তাদের কেউ এ বাড়িতে আসেনও নি। কিন্তু আমার আজ অনুরোধ, এই সভাতে সে ব্যাপারের একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার। হারান আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই তার বাড়ি। তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বয়সী। আজ আমার বাড়ির কাজ, আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে, এ বাড়িতে আসতে পারবে না। খুদ কুড়ো যা দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না। এতে আমার মন ভালো নেই। আপনারা বিচার করুন, তার কি দোষ? আমাদের গায়ের লোক মিলে আজ সকালে একটা মিটিংয়ে আমরা আজ এ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সকলে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমি বন্ধ রেখেছি। আমার যদি মত শোনেন, আমি বলি হারান চক্রবর্তীর মেয়ে নির্দোষ, তাকে সমাজে নিতে কোনো দোষ নেই। ইহার পর ঘণ্টা 2 ব্যাপী তুমুল বাকযুদ্ধ শুরু হলো, আজ সকালবেলার মতোই। এই সভায় সবাই বক্তা, শ্রোতা কেহ নাই। চড়া গলায় সকলেই কথা বলে, কথার মধ্যে যুক্তি তর্কের বালাই নাই। দেখা গেল এ গায়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া 2 দল, এক দল তাহাকে ও তাহার মেয়েকে এক ঘরে করিয়া রাখিবার পক্ষে মত দিল, অপর পক্ষ ইহার বিরুদ্ধে। হারান চক্রবর্তীর ডাক পড়িল। তার বয়সও যদিও খুব বেশি নয়, কিন্তু কানে একেবারে শুনিতে পান না।
টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই কান দুটে গিয়াছে। তিনি হাত জোর করিয়া নিবেদন করিলেন তাহার মেয়েকে তিনি ভালো রকমই জানেন, তার স্বভাব চরিত্র সৎ। যে ছেলেটিকে লইয়া এই কথা উঠিয়াছে, গাঙ্গুলি বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ, উঁচু নজরে কাহারও দিকে চায় না। ছেলেবেলা হইতে বিদ্যুতের সঙ্গেই তার ভাই বোনের মতো মেলামেশা, এর মধ্যে কেউ যে কিছু দোষ ধরিতে পারে ইত্যাদি। ইহার উত্তরের বিরুদ্ধে দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন তাহা আমাদের মনে আছে, কিন্তু সেসব কথা পাড়াগাঁয়ের দলাদলি সভায় উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয়। অনেক করিয়াও হারান চক্রবর্তী হিতাকাঙ্ক্ষী দল কিছুই করিতে পারিল না। কুমার চক্রবর্তীর দল প্রবল হইল। আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে, বিদ্যুতের মনটি বড় নরম। পাড়ার আপদ বিপদে ডাকিলেই ছুটিয়া আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে। তাহার উপর সে ছেলে মানুষ, তখনও অত বুঝিবার বয়স হয় নাই। বৃদ্ধের দলের আসল যুক্তি এই, কিন্তু এই সত্য কথা সভায় দাঁড়াই আর বলা যায় না। কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলিল, সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম বিদ্যুৎ সুশীলের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক। 1 বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনে চলেছে, তবে আমরা তাদের দলে তুলে নেব। কিন্তু সে কি তা শুনেছে? হারান চক্রবর্তী বলিলেন, কই, কে দেখেছে? বলুক কবে আমার মেয়ে এই 1 বছরের মধ্যে। কিন্তু এমন ক্ষেত্রে পাড়াগাঁয়ে দেখিবার লোকের অভাব হয় না। দেখিয়াছে বই কি, বহু লোক দেখিয়াছে। পরের বাড়ির কোথায় কি হইতেছে দেখিবার জন্য যাহারা ওত পাতিয়া থাকে, তাহাদের চোখে অত সহজে ধুলা দেওয়া চলে না। অবশেষে কে বলিল, আচ্ছা, কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হোক না। সে যদি আমাদের সামনে স্বীকার করে সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট স্বীকার করে, কথা দেয় যে আর কখনো এ কাজ করবে না, তবে না হয়। বিদ্যুৎ পাঁচিলের ঘুলঘুলির চোখ দিয়াই দাঁড়াইয়াছিল। কেশব গিয়া বলিল, মা আছিস? রাজি হয়ে জানা, ওরা যা যা বলছে, কেন মিছে মিছে। বিদ্যুৎ কাঁদিয়া বলিল, আপনি ওদের বলুন, আমি সপ্তাহে রাজি কাকা। সবার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল। তাহার জন্য তাহার নিরীহ পিতারে দুর্দশা। তাছাড়া তার দাদা শ্রীগোপালের ছোট ছোট ছেলেমেয়েরা আজ 5-6 দিন হইতে যজ্ঞী বাড়ির নিমন্ত্রণ খাইবার লোভে অধীর হইয়া আছে। ছেলে মানুষ তারা কি বোঝে, অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই। এ বাড়িতে আসিতে না হইয়া সে মুখ চুন করিয়া বেড়াইতেছে। ইহা তাহার প্রাণে বড়ই বাজিয়াছে। ছোট মেয়ে শুভু তো কেবলই জিজ্ঞাসা করিতেছে, পিচিমা ওদের বাড়ি থেকে ডাকতে আসবে কখন? পায়েস খাবো, সন্দেশ খাবো না পিচি? আমি যাব, অবু যাবে, দাদা যাবে, মা যাবে। তার মা ধমক দিয়া থামাইয়া রাখিয়াছে, থামো, এখন চুপ করো, যখন যাবি তখন খাবি, তা না এখন থেকে এখন বরং একটু ঘুমো দেখি, ঘুমিয়ে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাব। ঘরে বাহিরে বিদ্যুতের আর মুখ দেখাইবার জো নাই। কিন্তু কেশবের কথায় কি হইবে? 1-8টি বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে? বড়দা বাড়ুচ্ছে ও কুমার চক্রবর্তী
এ প্রস্তাবে রাজি হইলেন না। একবার যে শর্ত ভঙ্গ করিয়াছে তাহার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই, আর এ শর্তের ব্যাপারও নয়। একটা স্ত্রী লোককে সামাজিক শাসন করা হইতেছে, ইহার মধ্যে শর্তই বা কিসের? মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেওয়া হয় নাই এতদিন, ইহাই যথেষ্ট। সুতরাং হারান চক্রবর্তী যেমন এক ঘরে ছিলেন তেমনই রহিয়া গেলেন। তারপর ব্রাহ্মণ ভোজনের পালা। কেশবের মরণাসূচ সে পরিবেশন করিবে না, ভিখারি বিদায়ের ভার তার উপর। 2-3 দফা ব্রাহ্মণ খাওয়ানো ও ভিখারি বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল। সন্ধ্যার পরে শূদ্র ভোজন, সে চলিল রাত 10টা পর্যন্ত। কেশব সারা দিন হাড় ভাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত 11টা। আয়োজন ভালোই হইয়াছিল, কিন্তু এত রাত্রে জিনিসপত্র বেশি কিছু ছিল না। কেবল দই ও মিষ্টি আর 2-3 রকমের টক তরকারি দিয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে 2 জনে আহার একা করিল। পরে স্ত্রীকে লইয়া অন্ধকারে নিজের বাড়ি রওনা হইল। কেশবের স্ত্রীও খুব খাইয়াছে। কেশবের প্রশ্নের উত্তরে বলিল, তা গিন্নির বড় মেয়ে নিচে দাঁড়িয়ে থেকে খাওয়ালে, নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল, খুব যত্ন করেছে। রান্না বান্না কি চমৎকার হয়েছে না? কেশব বলিল, তা বড় লোকের ব্যাপার, চমৎকার হবে না? নয়তো এমন অসময়ে কপি কোথা থেকে এই পাড়া গায়ে আসে বল দিকি? পেয়েছিলি কপির তরকারি? ধার পাইনি, 2 বার দিয়েছে আমার পাতে। হ্যাঁ গা, এখন কপি কোত্থেকে আনালে? কলিকাতায় কি 12 মাস কপি মেলে? বাড়ির উঠানে তুলসীতলায় একটি মাটির প্রদীপ তখনও টিম টিম করিয়া চলিতেছে। কেশবের স্ত্রী বলিল, ও বাড়ির ছোট বউ চালিয়ে দিয়ে গেছে। আহা, বড় ভালো মেয়ে, আজ সকালে কেঁদে একেবারে আকুল। সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়েছিল, ঘর বাড়ি সেভাবেই পড়িয়া আছে। কারো সারা শব্দ নাই, নির্জন নিস্তব্ধ। বাড়িখানা খা খা করিতেছে। আশেপাশে ঘন অন্ধকার, কেবল তুলসীতলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া। কেশব শুইবা মাত্র ঘুমিয়া পড়িল। অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল। বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে, কাকা, আমি বুঝি, একবার ভেবেছিলাম আসবো, কিন্তু যে দুর্ভাবনা আমার উপর দিয়ে আজ সারাদিন। বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল। সে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল। সর্বনাশ, ভয়ানক বৃষ্টি আসিয়াছে। খোকা কচি ছেলে নিউমোনিয়া রোগী, বাসতলায় তার ঠান্ডা লাগিতেছে যে। পরক্ষণে ঘুমের ঘোরটুকু ছুটিয়া যাইতে নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল। ভাবিল, আহা, যখন পুতি তখন ওর গা গরম, বেশ গরম ছিল। হঠাৎ দেখিল সে কাঁদিতেছে, অঝোর ধারে কাঁদিতেছে। বাহিরে এই বৃষ্টি ধারার মতো অঝোর ধারে। বারবার তার মনে হইতে লাগিল তখনও ওর গা গরম ছিল, বেশ গরম ছিল। শেষ হলো আজকের গল্প অন্নপ্রাশন। লিখেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পে আমরা দেখতে পাই জীবনের কোথাও মৃত্যু, কোথাও উৎসব,
কারো জীবনে আজ শোক এবং কারো জীবনে নতুন আলো। এই পরিস্থিতি আসলে আমাদের বাস্তবতার কঠোর মাটিতে দাঁড় করিয়ে দেয়। গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্প কথাতে। এই গল্প যদি সত্যি তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।